বর্তমানে আমরা ক্লাস 12-এর পলিটিক্যাল সায়েন্সের আরেকটি প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। প্রশ্নটা হলো, ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো। ভারতবর্ষের যে পার্লামেন্ট তা রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে গঠিত। ভারতের কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট। নিম্নকক্ষ হল লোকসভা এবং উচ্চকক্ষ হল রাজ্যসভা। ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ বেশি শক্তিশালী না উচ্চকক্ষ বেশি শক্তিশালী তা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। যেমন কিছু জায়গা আছে যেখানে রাজ্যসভা এবং লোকসভার সমান ক্ষমতা আমরা দেখতে পাই। যেমন ভারতবর্ষের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতির পদচ্যুতি, এইসব ব্যাপারে উভয় কক্ষ কিন্তু সমান অধিকার ভোগ করে থাকে। আবার হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ, মুখ্য নির্বাচন কমিশনার, মহাগণনা পরীক্ষক, এইসব পদে যারা আছেন তাদের অপসারণ করার ব্যাপারেও এই লোকসভা এবং রাজ্যসভা মানে উভয় কক্ষ সমান ক্ষমতা পায়। সাধারণ আইন প্রণয়ন, যেমন জরুরি অবস্থার অনুমোদন করা, সংবিধান সংশোধনের ক্ষেত্রে উভয় কক্ষকেই কিন্তু আমরা সমান ক্ষমতা ভোগ করতে দেখতে পাই। এইবার আমরা সেই বিষয়গুলোর উপর আলোকপাত করব যেখানে লোকসভা রাজ্যসভার থেকে বেশি ক্ষমতা ভোগ করে। যেমনি শাসন বিভাগকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে সংবিধানের ৭৫-এর ৩ নম্বর ধারা অনুসারে মন্ত্রিসভা কেবলমাত্র লোকসভার কাছেই দায়িত্বশীল থাকে। মন্ত্রিসভার গঠন কেমন হবে, তার অস্তিত্ব কতদিন থাকবে বা মন্ত্রিসভার অপসারণের ক্ষেত্রে যাবতীয় ক্ষমতা কিন্তু লোকসভার। এ ব্যাপারে রাজ্যসভা কোনো রকম হস্তক্ষেপ করতে পারে না। এছাড়া আসা যাক অর্থ বিলের ক্ষেত্রে। অর্থ বিলের ব্যাপারে যাবতীয় ক্ষমতা লোকসভার হাতেই থাকে। প্রকৃতপক্ষে রাজ্যসভার হাতে অর্থ বিল ব্যাপারে কোনো কার্যকর ক্ষমতাই নেই। সংবিধান অনুসারে অর্থ বিল বা অর্থ সম্পর্কিত যে বিল তাদের সংশোধনে রাজ্যসভায় উত্থাপন করা হয় না, সংশোধন করবার জন্যে রাজ্যসভায় উত্থাপন করা হয় না। অর্থ বা অর্থ বিষয়ক বিল শুধুমাত্র লোকসভাতেই উত্থাপিত হতে পারে। কোনো বিল সেটা অর্থ বিল কিনা এ বিষয়ে লোকসভার যে স্পিকার তার সিদ্ধান্তই চূড়ান্ত। অর্থ বিল লোকসভায় পাশ হওয়ার পর তা রাজ্যসভার কাছে সুপারিশের জন্য পাঠানো হয়। অর্থ বিল রাজ্যসভায় পাঠানোর 14 দিনের মধ্যে রাজ্যসভা কোনো সুপারিশ করলে তা যদি লোকসভা প্রত্যাখ্যান করে তাহলেও বিলটি উভয় পক্ষে গৃহীত হয়েছে বলে ধরে নেওয়া হয় এবং রাষ্ট্রপতির স্বাক্ষর সমেত সেটি আইনে পরিণত হয়। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যসভা যদি অর্থ বিলের পরে কোনো সুপারিশ পাঠায়ও লোকসভা সেটা গ্রহণ করতে বাধ্য না। লোকসভা যদি সেটা প্রত্যাখ্যানও করে তাহলেও ধরে নেওয়া হয় রাজ্যসভা এবং লোকসভা উভয় কক্ষেই গৃহীত হয়েছে। সুতরাং আমরা বলতেই পারি যে অর্থ বিলের ক্ষেত্রে সমস্ত ক্ষমতাই কিন্তু লোকসভার, রাজ্যসভার তেমন কোনো ক্ষমতা কিন্তু নেই। এছাড়া যৌথ বা তৃতীয় পয়েন্ট বলতে পারি, যৌথ অধিবেশনে কিন্তু লোকসভার মতামতের প্রাধান্য বেশি থাকে। সাধারণ বিল পাসের ক্ষেত্রে আপাত দৃষ্টিতে দেখা যায় রাজ্যসভা ও লোকসভা সমান ক্ষমতার অধিকারী। সাধারণ বিল যে কোনো কক্ষে উত্থাপন করা যায়। সাধারণ বিল পাসের জন্য উভয় কক্ষের অনুমোদন প্রয়োজন হয়, এটা ঠিক, কিন্তু তা সত্ত্বেও সাধারণ বিলের ক্ষেত্রে রাজ্যসভার তুলনায় লোকসভায় কিন্তু বেশি ক্ষমতা ভোগ করে থাকে। কিন্তু কোনো সাধারণ বিল সম্পর্কে যদি উভয় পক্ষের মধ্যে কোনো মতপার্থক্য দেখা যায়, অর্থাৎ হয়তো রাজ্যসভা বা লোকসভা কোনো একটা কক্ষে বিলটা পাস হলো, কোনো একটা কক্ষে বিল পাস হলো না, এক্ষেত্রে কি হয়, এই যে সমস্যা তা মেটানোর জন্যে রাষ্ট্রপতি উভয় পক্ষের একটা যুক্ত অধিবেশন
ডাকেন। এই অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। অধিবেশনে উপস্থিত সকল সদস্য, লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা ভোট দিলে ভোটাধিক্যের সিদ্ধান্তে গ্রহণ করা হয়। কিন্তু দেখা যায় রাজ্যসভার তুলনায় লোকসভার সদস্য সংখ্যা 2 গুণেরও বেশি। তাই সংসদে এই যে যুক্ত অধিবেশনে লোকসভার সিদ্ধান্ত সেটাই পাশ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অতএব আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রেও লোকসভার প্রাধান্য কিন্তু অনেক বেশি থাকছে। এইবার আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বা সেই সব ক্ষেত্র যেখানে রাজ্যসভা লোকসভার থেকে অধিক ক্ষমতা ভোগ করে। যেমন প্রথমত, সর্বভারতীয় চাকরি সৃষ্টির ক্ষেত্রে। সর্বভারতীয় নতুন চাকরি সৃষ্টির ব্যাপারে রাজ্যসভা কিন্তু একটা বিশেষ ক্ষমতা ভোগ করে। সংবিধানের 312 নম্বর ধারায় রাজ্যসভায় উপস্থিত এবং ভোট যারা দেবে তাদের 2/3 সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে জাতীয় স্বার্থে পার্লামেন্ট এক বা একাধিক সর্বভারতীয় চাকরি সৃষ্টির জন্য আইন প্রণয়ন করতে পারে। দ্বিতীয়ত, উপরাষ্ট্রপতির পদচ্যুতির ক্ষেত্রেও কিন্তু রাজ্যসভার মতামত প্রাধান্য পায়। ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব করেন। উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব কেবলমাত্র রাজ্যসভাতেই উত্থাপন করা যায়, লোকসভায় উত্থাপন করা যায় না। এইসব ক্ষেত্রে আমরা দেখতে পাই রাজ্যসভা কিছু ক্ষমতার অধিকারী বটে। সবশেষে বলা যায় ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের কিছু নির্দিষ্ট ক্ষমতা রয়েছে এবং যতই বলা হোক না কেন উভয় পক্ষের সমান ক্ষমতা, কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষমতাই থাকে কিন্তু লোকসভার হাতে। এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে রাজ্যসভা অপেক্ষা লোকসভার ক্ষমতা অনেক বেশি, বা লোকসভা রাজ্যসভার থেকে অনেক বেশি শক্তিশালী।